আলিপুর সেন্ট্রাল জেল এক নিছকই জেলখানা নয়, এর প্রতিটি কুঠুরিতে ছড়িয়ে আছে অত্যাচারিত শহীদদের চাপা কান্নার আওয়াজ। যে দেশের স্বাধীনতার জন্য এত কষ্ট তারা পেয়েছেন, সেই দেশ আজ আমরা ভোগ করছি। কিন্তু তারা যে সোনার দেশের স্বপ্ন একদিন বুনেছিল, আজ এত বছর পরও সেই সোনার দেশ গড়তে আমরা ব্যর্থ। কত শহীদ দেশমাতৃকার চরণে আত্মবলিদান দিয়েছিল, সোনার দেশ গড়বার স্বপ্ন দেখেছিল, তা কিন্তু এই আলিপুর সেন্ট্রাল জেলে আসলে কিছুটা হলেও উপলব্ধি করা যায়। তো আজ তোমাদের সেখানেই ঘোরাবো, দেখতে থাকো। আলিপুর মিউজিয়ামে আসার জন্য সবথেকে কাছের মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক। সেখান থেকে হাজরা মোড় এসে অটো ধরতে হবে মিউজিয়াম যাওয়ার। ভাড়া 10 টাকা, সময় লাগবে ম্যাক্সিমাম 5 মিনিট। আর যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু অনেক বাস পেয়ে যাবে হাজরা মোড়ে আসার জন্য, আর সেখান থেকে একটা অটো করলেই মিউজিয়াম। এখানে মূলত দুরকম টিকিটের ব্যবস্থা আছে, লাইট অ্যান্ড সাউন্ড যেটা 100 টাকা, আর মিউজিয়াম ফি হচ্ছে 30 টাকা। আমরা টিকিট কাটলাম যেটা, সেটা হচ্ছে শুধু মিউজিয়ামটা, কারণ লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে বিকেলবেলা। আমরা এখন বাজে সবে 1টা, আমরা অতক্ষণ থাকতে পারবো কিনা জানি না, দেখা যাক। যদি থাকি তবে লাইট অ্যান্ড সাউন্ডটাও কেটে নেব, আপাতত মিউজিয়ামে ঢোকা যাক। তো আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আলিপুর মিউজিয়ামের মানচিত্রের সামনে। দেখতেই পাচ্ছ নেতাজি কক্ষ আছে, ফাঁসির মঞ্চ আছে, প্রদর্শনীর কিছু ব্যাপার আছে, ওয়াচ টাওয়ার আছে, ছাপাখানা আছে। দেখতে থাকো, সব দেখাবো তোমাদের। চলো, আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এখান থেকে কিন্তু সোজা গেলে হচ্ছে নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, ফাঁসির মঞ্চ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। ফাঁসির মঞ্চ, চলো, এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। মানে ঢুকলেই কেমন গাটা কাটা দিয়ে ওঠে। এই হচ্ছে সেই ফাঁসির জায়গা। দেখো, সত্যি কেমন যেন গাটা কাটা দিয়ে ওঠে। এই হচ্ছে ফাঁসির দড়ি, আর এই যে নিচের এই জায়গাটা কিন্তু সরে যায় আর ফাঁসি হয়। মানে আমাদের কত বিপ্লবীকে এরকমভাবে ফাঁসি দেওয়া হয়েছে, মানে সেই ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে। দেখো, এইটা হচ্ছে সেই সেলগুলো যেখানে সবাইকে আটকে রাখা হতো। ওনারা কিন্তু এখান থেকে সোজা তাকালেই কিন্তু দেখতে পাবে ফাঁসির মঞ্চটা। এগুলো চারিদিকে সব সেল, সব বিপ্লবীদের। এটা হচ্ছে আলিপুর জেলে যারা শহীদ হয়েছে তাদের তালিকা। সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, কানাইলাল দত্ত, গোপীনাথ সাহা, দীনেশ মজুমদার, আর ওই লেখাটাই এখানে ইংরাজিতে লেখা। এনাদের তো তোমরা চেনোই, বিনয়, বাদল, দীনেশ, যাদের উদ্দেশ্যে আমাদের বিবিডি বাঘ। সত্যি মানে ভারতের ইতিহাস ঘাটলে এনাদের অবদান অনস্বীকার্য। মানে এখানে আসলেই গায়ে এত কাটা দেয়, চারিদিকে বন্দে মাতরম বলে ধ্বনি উঠছে, অসাধারণ অসাধারণ। আমরা ঢুকছি হচ্ছে কন্ডেমনেশন রুমে। এগুলো হচ্ছে সেল, মানে বিপ্লবীদের এখানেই আটকে রাখা হতো।
দেখো এটা হচ্ছে টয়লেট করার জায়গা, এখানেই একবার দেখাই। এইটুকুনি একটা ঘরের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হতো। অনেক ভালো ছিল, আমি বলবো তিহার জেল টেলে মানে অন্য গ্রুপের জেলে যেটা ছিল সেরকম জানি না, তখন না ছিল কোথায় আলো সাথে ঘর, একটা জানলা আছে। হ্যাঁ, এই যে প্রিজার্ভ করা হয়েছে, ভাবা হয়েছে, এইটা হচ্ছে শোয়ার জায়গা। মানে শীতকালে কীরকম ঠান্ডা হবে বুঝতেই পারছো। আর এটা হচ্ছে গেটটা। লক সিস্টেমটা দেখো, এইটা হচ্ছে দরজাটা দিয়ে এইখান দিয়ে লকটা করে দেওয়া হয়, যাতে ভেতরের যিনি আছেন উনি যাতে কিছুতেই এখান দিয়ে হাত বার করে লকটা খুলতে না পারেন, আনলেস আর আনটিল বাইরে থেকে কেউ ওটা খুলে দেওয়া। কতটুকুনি একটা ছোট্ট জায়গার মধ্যে এনাদের থাকতে হতো। নিজের দেশের জন্য এই বলিদান আমরা হয়তো কোনোদিনই ভুলতে পারবো না। উল্টো দিকে হচ্ছে নেতাজি সেল, বিধানচন্দ্র রায় সেল, চিত্তরঞ্জন দাস সেল আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল। চলো যাওয়া যাক। তোমাদের এবার যে সেলটা দেখাবো সেখানে কিন্তু বন্দী ছিলেন বিধানচন্দ্র রায়। 1930 সেপ্টেম্বর থেকে জানুয়ারি 1931 পর্যন্ত এই জেলখানায় কিন্তু বন্দী ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। এই হচ্ছে তার সেল। এখানে বিস্তারিতভাবে লেখা যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যখন লবণ সত্যাগ্রহ, ডান্ডি মার্চের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটি যখন বেআইনি ঘোষণা করা হয়, তখন কিন্তু বিধানচন্দ্র রায় ও তার অন্যান্য সঙ্গীরা আলিপুর জেলে বন্দী হন। আর সেই হচ্ছে এই জেলটা। দোতলার এই ঘরগুলো কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল মানে আমাদের ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে এই প্রত্যেকটা ঘরের অবদান কিন্তু অনস্বীকার্য। কারণ এক একটি ঘরে ছিলেন এক একজন বিপ্লবী। তারা শুধু বিপ্লবী নয়, বিপ্লবীর থেকে অনেক বড়। চলো দেখা যাক। তোমরা যেটার জন্য সবাই ওয়েট করে আছো আমি জানি, নেতাজি কারাকক্ষ এবার দেখাবো। সঙ্গে পাশেই কিন্তু রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তর কক্ষ। চলো দেখা যাক। যতীন্দ্রমোহন সেনগুপ্তর কক্ষ, এখানে কিন্তু বন্দী ছিলেন উনি 22শে অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933 অবধি। এই হচ্ছে সেই কারাকক্ষ। ওনার একটা স্ট্যাচু রাখা হয়েছে এখানে ভেতরে, যতীন্দ্রমোহন সেনগুপ্তর। সমস্ত ইতিহাস কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা। এই 6 নম্বর কক্ষে 5ই জুন 1933 অবধি কিন্তু বন্দী ছিলেন। রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, মানে ব্রিটিশ সরকার ওনাদের পেছনে হাত ধুয়ে আর কি পড়ে গিয়েছিল যাকে বলে। চলো। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তোমরা তো জানোই আমাদের কলকাতা পুরসভার প্রথম মেয়র। উনি কিন্তু এই 8 নম্বর কক্ষে বন্দী ছিলেন। চলো সেই সেলটা একবার তোমাদের দেখাই। একদম 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922, প্রায় 6 মাস কিন্তু এই কারাকক্ষে বন্দী ছিলেন। এবারে তোমাদের দেখাবো নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষটা। 23শে জানুয়ারি, মানে তোমরা জানো যে জন্মদিনের দিন ব্রিটিশরা ওনাকে তুলে নিয়ে এসে এখানে বন্দি করে দিয়েছিল। 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এখানে তিনি কারাবন্দী ছিলেন। মানে ভাবলেই আমার গায়ে কাটা দিচ্ছে। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার কক্ষ। তেইশে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930, এই সময়কালীন সময়ে উনি কিন্তু এইখানে ছিলেন।
কারাবন্দি। মানে যারা ইতিহাস ভালোবাসো, ভারতের ইতিহাসকে ভালোবাসো, আরও জানতে চাও, তারা কিন্তু অবশ্যই একবার এসো এখানে, খুব ভালো লাগবে। চলো এবার দেখা যাক নেক্সট কোথায় যাব, দেখতে থাকো। এটা হচ্ছে জেলের যে সেলগুলোর সামনে একটা বাগান তৈরি করা হয়েছে, আর উল্টো দিকে হচ্ছে সেলগুলো। এবার আমরা এসেছি নেহেরু কক্ষের সামনে। এইটা হচ্ছে গাছের তলা, যেখানে এসে ইন্দিরা গান্ধী আর জওহরলাল নেহেরু 2 সপ্তাহ অন্তর অন্তর 20 মিনিটের জন্য সময় পেতেন, তারা এখানে এসে গল্প করতেন। নেহেরু এখান থেকে জেল থেকে বেরিয়ে এই গাছের তলায় আসছেন, আর ইন্দিরা গান্ধী এখানে এসে তারা গল্প করতেন। আর এটা হচ্ছে সেলটা। 17 ফেব্রুয়ারি থেকে 1934 থেকে 17 মে 1934, 80 দিন। এগুলো হচ্ছে জেনারেল সেলের পোর্শন। এর ভেতরের অংশগুলো এমনভাবে ডিভাইড করা যে এখানে 50 জনের বেশি কিন্তু বন্দীদের যাতে না রাখা যায়। দেখতেই পাচ্ছ, মানে এখানে আলো বাতাস তো ঢুকবেই না, মানে দীর্ঘকালীন সময়ের জন্য থাকার ক্ষেত্রে কিন্তু খুবই অস্বাস্থ্যকর এই সেলগুলো। এখানেই কিন্তু তাদের রেখে দেওয়া হতো, আর এমনভাবে রাখা হতো যাতে 50 জনের বেশি কিন্তু একে অপরের সাথে যোগাযোগ না রাখতে পারে। কি ভয়ঙ্কর অত্যাচার, সেটাই আমি ভাবছি শুধু। ওপরেও আছে সেল, এগুলো সবই কিন্তু জেনারেল সেল। স্কুল থেকে কিন্তু এক্সকারশনেও নিয়ে আসা হয়েছে ছোট ছোট বাচ্চাদের। মানে ইতিহাস সামনে থেকে দেখার একটা কিন্তু দারুণ জায়গায় হচ্ছে আলিপুর মিউজিয়াম। মনে পড়ছে স্কুল জীবনের কথা, আমরাও কিন্তু অনেক জায়গায় গেছিলাম ঘুরতে। কি দারুণ লাগে এরকম ছোট্টবেলায় বন্ধুদের সাথে। আর শিক্ষণীয় জায়গায় এসে শেখা জানা, কারণ ভবিষ্যৎ প্রজন্ম যদি না জানে আমাদের পূর্বতন প্রজন্মকে, আমাদের ইতিহাসকে, তবে কি করে হবে। অদ্ভুত একটা জায়গা, মানে ভীষণ ভালো শান্তির জায়গা, দারুণ দারুণ। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আন্দামানের দ্বীপান্তরের বন্দি জীবন কেমন হতো, সেটা কিন্তু কলকাতায় বসে। চলো দেখা যাক, ওপরে যাওয়া যাক। আমাদের বাংলার যে 400 স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যাদের কিন্তু আন্দামানে স্থানান্তরিত করা হয়েছিল সেলুলার জেলে, তাদের উদ্দেশ্যেই কিন্তু এই মিউজিয়ামটা সমর্পিত করা বলতে। দেখো এখানে ইতিহাস লেখা যে তাদের উপর যে পরিমাণ অত্যাচার করা হতো, তাছাড়াও সেটা ছাড়াও তারা কোনোদিন হাল ছাড়েনি। এটা হচ্ছে চটের সেই বন্দীদের জামা কাপড়, চট দিয়ে তৈরি। আমরা কিন্তু চলে এসেছি নজরুল কক্ষের সামনে। পেছনে হচ্ছে নজরুল কক্ষটা, 9 নম্বর ওয়ার্ড যেটা দেখা যাচ্ছে এখান থেকে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। বলবীর বলম মম শির। ওনার জীবনের বিভিন্ন পর্যায়ের যে ছবিগুলো, সেগুলো কিন্তু এখানে রাখা আছে। সঙ্গে রয়েছে সঞ্চিতা শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, তার সৃষ্টি। এটা হচ্ছে তার জীবন পর্যায়ে বিভিন্ন পর্যায়ে ছবিগুলি। এতক্ষণ তো তোমাদের অনেকগুলো কারাকক্ষ দেখালাম, বাট এবার যে কারাকক্ষটা দেখাবো
সেটা কিন্তু হচ্ছে ব্রিটিশ আমলের। কারণ ব্রিটিশ আমলের কারাকক্ষ কেমন ছিল সেটা তোমাদের দেখানোর জন্য ওনারা কিন্তু সংস্কার করেনি, সেটা জাস্ট ব্রিটিশ আমলের সেই কারাকক্ষটা ঠিক সেরমভাবেই আছে। চলো দেখে নিই। এই হচ্ছে ঐতিহাসিক কারাকক্ষ। চলো ভেতরে ঢোকা যাক। এই সেই সেলগুলো যেগুলো কিন্তু সংস্কার করা হয়নি, ব্রিটিশ আমলে যেমন ছিল ঠিক তেমনটাই কিন্তু রাখা হয়েছে। মানে বুঝতেই পারছো দেখে, শ্যাওলা পড়ে গেছে। চলো এবার যাওয়া যাক মেন সেলে। ব্রিটিশরা প্রহরী হিসাবে, জেলে কিন্তু ছিল একেই অপরের বন্ধু, একে অপরের সাহায্যেই জীবনযাপন পালন করতেন তারা, সেটাই এখানে দেখানো হচ্ছে। পেছনে হচ্ছে এই সেলগুলো, দেখো। আমি ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো, বাইরেটা একবার দেখিয়ে দিই। এই যে সেই নির্মম অত্যাচার, দেখো। কিভাবে অত্যাচার করেছে আর কি তারা, সেটাই কিন্তু এখানে এই স্ট্যাচুর মাধ্যমে দেখানো। চাবুকের বাড়ি। চলো এবার ভেতরটায় যাওয়া যাক। আলিপুর জেলে বন্দীদের একটা দিন কীভাবে কাটতো সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা। যে মুক্তিযোদ্ধাদের প্রতি একমাত্র সহানুভূতিশীল ছিলেন জেলে তাদের নিজেদের সহযোদ্ধারা। তাদের অনুভূতি ভাগ করে নেওয়ার একমাত্র জায়গা ছিল রাতের ওয়ার্ডের মেঝে, বিছানা, এবং যখন সন্ধ্যায় একটি ওয়ার্ডের প্রধান প্রবেশদ্বারটি তালাবন্ধ করে একটা সাইরেন বাজিয়ে দেওয়া হবে। চলো ভেতরটা একবার গিয়ে দেখা যাক। দেখো, এটা হচ্ছে সেই চৌবাচ্চা, স্নান করার জায়গা, জামা কাপড় পরিষ্কার করার জায়গা। এই একটা ছোট সেলের মধ্যেই কিন্তু সবটা। এগুলো হচ্ছে এক একটা খাট, যেখানে খেতে দেওয়া হতো, মানে নামমাত্র খেতে দেওয়া যাকে বলে। একে অপরের সাথে গল্প করেই দিন কাটতো তাদের। গায়ে কাঁটা দেবে তোমরা যদি এখানে আসো, একটা অসাধারণ সৃষ্টি। এইগুলো কিন্তু একদমই সংস্কার করা নেই, বুঝতেই পারছো ব্রিটিশ আমলের। কেউ যখন অসুস্থ হয়ে পড়তো তাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য কিন্তু তাদের সহযোদ্ধারাই ছিলেন একে অপরের সম্বল। জেলবন্দি সেই জীবন, দেখো। এটা হচ্ছে রান্না করার জায়গা। অসাধারণ। এত ভেঙে পড়লে চলে, যে একে অন্যকে সান্ত্বনা দিচ্ছে, ভাইরে এখনো অনেক কাজ এত ভেঙে পড়লে চলবে, দেশের এখন অনেক কাজ বাকি। তোর এটা হচ্ছে বাথরুমের জায়গা। এগুলো সব খাট, এগুলো থালা যেখানে খেতে দেওয়া হতো। আমরা এখন আছি তাঁতকল ঘরে, মানে বন্দীদের যাদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হতো তাদেরকে কিন্তু তাঁত বুনতে হতো। তো তাদের জীবন কেমন ছিল দেখে নেওয়া যায়। এখানে এটা কিন্তু মডেল করা,
যে একজন বন্দি তাঁত বুনছেন। আর প্রহরীর বেশে সেই ইংরেজ ব্রিটিশ পুলিশ আর কয়েদিরা। এনারা কিন্তু সবাই সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। এই যে তাঁত বোনার যে তখনের জীবনযাত্রা কেমন ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো। এই হচ্ছে তাঁতের যে যন্ত্রগুলো তাঁত বোনার। ভাবতেও ভালো লাগে যে আমরা যাতে আমাদের জীবনযাত্রাটাকে সুন্দর করে তোলার জন্য এদের যে অবদান সত্যিই কিন্তু অবিস্মরণীয়। চলো, স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে কিংবা অমানসিক অত্যাচারে শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে এই বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য কিন্তু এই স্মৃতিস্তম্ভটা স্থাপিত হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত বিস্তারিত দেওয়া যে কারা কারা এখানে আত্মাহুতি করেছেন তাদের জন্যই কিন্তু এই স্মৃতিস্তম্ভটা। মোটামুটি শেষ বলা যায়। তোমাদের উদ্দেশ্যে বলার যে যখন তোমরা আসছো হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে এসো, কারণ এত জিনিস আছে দেখার, এত জিনিস আছে, তোমাদের কিন্তু অনেকটা সময় লাগবে। হাতে রিভিজিট করতেও খুব ভালো লাগবে একদমই। মানে আমি তো বলবো যে বাইরে গিয়ে মিউজিয়াম দর্শন না করে অন্যান্য সিটির, আমি কিন্তু বলবো কলকাতায় থাকতে কলকাতার এই মিউজিয়ামটাতে কিন্তু অবশ্যই এসো, খুব ভালো লাগবে। চলো এবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে কিন্তু আমাদের পাশে অবশ্যই দেখো। টাটা। টাটা।